মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলো না তোমার বরকে তোমার কাছে চলে গেছে, বলো না। চুপ কর, চুপ। কিচ্ছু হয়নি আদির, কিচ্ছু হবে না। তাহলে চোখ খুলছে না কেন? খুলছে না কেন চোখ? এর বাবু চোখটা খুলুন না। আদি উঠুন, আদি এর বাবু উঠুন না, চোখটা খুলুন না, চোখটা খুলুন না। দাদা আদির কিচ্ছু হবে না। তোর মাথায় আদির সিঁদুর আছে, কিচ্ছু হবে না আদির। তাহলে এরকমটা কেন হলো বলো, কেন হলো? ওটা সিঁদুর যদি আমার মাথায় থাকে তাহলে আটকাতে পারলো না কেন? এসব বলো না। এর বাবু উঠুন না। আমি ছাড়বো না। আমার হিরু বাবুর সাথে যে এরকম করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই নবদ্বীপের রাধা তাকে শাস্তি দিয়েই ছাড়বে। আমি ছাড়বো না কিছুতেই তাকে। না, আমার হাতে তো খুনের গন্ধ যাচ্ছে না। আমার হাত থেকে কিছুতেই খুনের গন্ধ যাচ্ছে না। রাধা কি ওরা দাঁড়িয়ে আছে কেন? এসো। রাধা, তাড়াতাড়ি ওঠো। তোমরা যাও, আমি দেখছি রাধা কোথায় গেল। এই দেখো, তুমি রাধার পেছনে যাওয়াটা ইম্পর্টেন্ট নাকি দাদাভাইকে নিয়ে হসপিটালে যাওয়া ইম্পর্টেন্ট? তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ভেতরে এসো। শান্ত হও, আমি তোমার জন্য মিল্কশেক নিয়ে আসছি। হ্যাঁ ঠাকুর, ও বাবা। অপরটাকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথা থেকে কি হয়ে গেল? আদি বাবা, ইন্দু নিজেকে সামলা। ইন্দু, কিচ্ছু হবে না, আমাদের ছেলের কিচ্ছু হবে না। আমাদের ছেলে কেন বলছো? আদি আমার ছেলে, নিজের ছেলের থেকে অনেক বেশি আদরে, অনেক বেশি ভালোবাসে ওকে আমি বড় করে তুলেছি। আদি আমার। তোমরা এক্ষুনি ওনাকে এমার্জেন্সিতে নিয়ে চলো, শিগগিরই নিয়ে চলো। না আদি, তোকে কেউ নিয়ে যাবে না, আদি তোকে কেউ নিয়ে যাবে না, আমার কষ্ট হচ্ছে, যাবে না। ম্যাডাম আপনার হাজবেন্ডের এই মুহূর্তে চিকিৎসা দরকার, ওনাকে ছেড়ে দিন প্লিজ। নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। আদির স্ত্রী হতো তাহলে এই দিনটাই আসতো না আদির জীবনে। এটা অপয়া মেয়ে বউ হয়ে আমার ছেলের কলে ঝুলে পড়লো।
আমার ছেলের বউ হয়ে ওর ঘাড়ে ঝুড়ে বসলো। ইন্দু ইন্দু একটু নিজেকে সামলা। আরে কোথায় কি বলছিস দাঁড়িয়ে? ইন্দু, বলেছিলাম না আমি সাংঘাতিক মেয়ে, সব শেষ করে দেবে, দিল তো সব শেষ করে দিল। এখন আদিটাকে শেষ। তুমি বলতে বন্ধুবাসী, তুমি বলতে, কিন্তু কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করিনি। তুমি বলতে রাধা অপয়া মেয়ে, আমি বিশ্বাসই করিনি। আমি ভাবতাম এমন কি হয়, কিন্তু আজ আজ আমি দেখছি সত্যি রাধা অপয়া, রাধা একটা অপয়া মেয়ে। প্লিজ মেঘা, স্টপ ইট। এইসব কথা তোমরা বন্ধ করো প্লিজ। কি করে আঙ্কেল, কেন তুমি আমাদের থামতে বলছো বলো? দাও না আমাদের একটু কাঁদতে দাও না কাঁদতে। আদিত্য প্রাণ স্পন্দনটাই থামিয়ে দিয়েছে। মেঘা, আমি কি বলছি তোমায়? তোমার বন্ধু মাসির সামনে এইসব কথা তুলো না। রাধার প্রসঙ্গটা তুলো না প্লিজ। রাধা এলো না কেন? সত্যি তো, রাধা কোথায় গেল? আমি জানি না বড় মা। গাড়িতে আসার সময় ওকে বললাম আমার সঙ্গে আসতে, তারপরে হঠাৎ করে ছুটে যাও কোথায় চলে গেল কে জানে। পালিয়ে গেছে ও নাকি? বরকে এই অবস্থা করে রেখে? রাধা মা এসকেপিস্ট নয়। কেন এসেছো এতক্ষণে কেন এলে? আবার তো তোমার ছায়া পড়বে আমার রাধির ওপরে। কেন এসেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা মারে, তোমাকে না খুব চেনা চেনা লাগছে। আমাকে তুই চিনবি কি করে রে মা? আসলে আমাদের মতো না খেতে পাওয়া বুড়িদের একই রকম দেখতে লাগে। কিন্তু তোমার খুব খিদে পেয়েছে তাই না? তুমি কিছু খাবে? না রে মা, আমার বড় কষ্ট হচ্ছে। কেন গো, কিসের কষ্ট? শরীরে রক্তের ঘাটতি হচ্ছে রে মা। ওই ভোরের সময় ঠাকুর বলেছিলেন না যে জঙ্গলের মাঝে এক জায়গায় আপনা থেকে জলের কুণ্ডি হয়েছে, তার ধারেই ডালিম গাছ রয়েছে। ওই ডালিম খেলে রক্তের অসুখ সারে। তুমি জানো মা, ওই জঙ্গলের কোথায় ওই জলের কুণ্ডি হয়েছে? আমি তাহলে ওই গাছ থেকে একটু ডালিম পেড়ে নিতাম। স্বয়ং বৌরানীর বলা ওষুধ অব্যর্থ। কিন্তু অত গভীর জঙ্গলে একা যেতে যে ভয় হয় মা, তাই ভাবলাম তোমার সঙ্গে যাব। মাগো, এবার কি করি? আয়ুষ্মান বাবুর যদি কোনো বিপদ হয় তাহলে তো আটকাতে পারবো না। আর এই বয়স্ক মানুষটা অত বড় আশা করে এসেছে আমার কাছে। কিরে মা, কি ভাবছিস? নিয়ে যাবি আমাকে? তুমি এত আশা নিয়ে আমার কাছে এসেছো, তোমাকে কি আমি ফিরিয়ে দিতে পারি? চলো খুঁজে দেখি কোথায় আছে।
কাকিমণি ভালোই হয়েছে তুমি এখানে চলে এসেছো। শোনো না, বলছি একটু খেয়াল রেখো না, বিয়ের আগে যেন আয়ুষ্মান বাবু বাড়ি থেকে কোথাও না যায়। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, সে না হয় বলে দেবো, কিন্তু তুমি এখন কোথায় বেরোচ্ছ? আমি এক্ষুনি চলে আসবো কাকিমণি, তুমি কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, ওনাকে বেরোতে দিও না, আমার মনটা না খুব পুড় আছে। অষ্টমী, অষ্টমী এটা কি বললো? যাকে আমি বাবা আয়ুষ্মানকে গিয়ে বলি আজ যেন বাড়ির বাইরে কোনোভাবেই পা না রাখে। বিয়ের দিন ছেলেটা আবার কোথায় বেরোলো কে জানে। যাক বাবা, তাড়াতাড়ি ফিরলে ভালো হয়। কি বলছো বলো তো? কে কে বেরিয়েছে? কে মানে? আয়ুষ্মান। ওকে আটকাতে হতো গো, আটকাতে হতো। আরে আমি তো ওকে কত করে বললাম যে যাস না। কি হয়েছে কমলা? কমলা, তোমাকে তো টেন্স লাগছে কেন? কি হয়েছে, কি ব্যাপার আমাকে বলো। কারণ অষ্টমী এক্ষুনি বেরোলো, আর বেরোনোর আগে আমাকে বলে গেল ওর মনে কু ডাকছে, আয়ুষ্মান যেন আজ কোনোভাবেই বাড়ির বাইরে পা না রাখে। সে বলছো ছোট বৌমা, অষ্টমীর মনে কু ডাকছে কেন? বড় নাতির কি কোনো বিপদের আশঙ্কা করেছে ও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা কারা? কি হলো, উত্তর দাও, তোমরা কারা? আয়ুষ্মান বাবু, আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদেরকে পালাতে হবে, চলো। আমার নাতিকে তুমি সুস্থভাবে ফিরে এনে দাও গো রানীমা। আয়ুষ্মান ফোনটা ধরছে না কেন? কোথায় যেতে পারে নরোত্তম? সব দোষ তোমার। দাদা, আমি তো ওকে বলেছিলাম, ও তখন বললো যে... তুমি জানো না কেমন ছেলে, কখন কোথায় কি করতে হয় তার জ্ঞানটুকু পর্যন্ত নেই। ওকে আটকালে না কেন? আর যদি গেছে তাহলে কোথায় গেছে সেটা জানবে না? কাকা জিজ্ঞেস করলেও আজ আয়ুষ্মানকে আটকে রাখতে পারতো না। আজ তোকে মরতেই হবে। দুর্জয় সিংহ তার পথের কাটাকে আর বাঁচিয়ে রাখবে না। আয়ুষ্মান সিংহের বিয়ের রাতে তার শ্রাদ্ধের বাসর বসবে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? যাকে নিয়ে কথা হচ্ছে, যে সবসময় বন্ধুর পাশে পাশে থাকে, সেই মেয়েটা কই? দিদি, অষ্টমী কই দিদি? আসলে অষ্টমী হন্তদন্ত হয়ে বাইরে থেকে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল আয়ুষ্মান যেন বাড়ির বাইরে না যায়। কি?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ঈশা, তুমি রেলের রিজার্ভেশন ডিপার্টমেন্টের সুপারভাইজার। রিজার্ভেশন সুপারভাইজার। ওকে, কোন জায়গায় তোমার পোস্টিং? আমি দমদম রিজার্ভেশনেই পোস্টেড আছি। যারা রিজার্ভেশনের টিকিট কাটতে আসে তাদেরকে আমরা সেরকম ভাবে ওদের জার্নিটা প্ল্যান করে দেওয়া, এনকোয়ারি করে দেওয়া। মানে তুমি কাউন্টারে বসো? কাউন্টারে, কারণ অনেক মানুষের অনেক রকমের তথ্য জানতে থাকে যেগুলো ওরা জানতে পারে না, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা থাকে, যে সিটটা ওদের প্রেফার নিজের মনের মতো সিট চায়, একটু লোয়ার বার্থ বিশেষ করে বেশি চায়। এবার সিটটা আমরা দেখে দিই মাথা গরম না করে, মানে সংসার সামলেও, কারণ আমার চাকরিটা আমাকে খুব ধীর স্থির ভাবে করতে হয়, একটু ভুল হওয়া যাবে না। একটা কথা আমাকে বলো, সাধারণ মানুষের যেটা সব থেকে বেশি অভিযোগ, ধরো 10-12 জনের একটা বড় টিম নিয়ে কেউ রিজার্ভেশন করতে, একটা গ্রুপ নিয়ে কোথাও যাবে, কিন্তু সেখানে দেখা গেল দুটো বগি আলাদা আলাদা হয়ে গেল। দেখুন, আমাদের হাতে তো সেটা থাকে না, ওটা র্যান্ডামই হয় সিলেকশনটা। একটা ফর্মের মধ্যে তো 6 জনের বেশি তো রেল দেয় না, ওটা লেখাই থাকে। তো সেটা আমরা বলি যে ঠিক আছে, আমরা চেষ্টা করতে পারি। সম্পূর্ণটাই এটা কম্পিউটারাইজ ব্যাপার, সফটওয়্যারেরই ব্যাপার। আমরা ওখানে কোচ চয়েসটা দিতে পারি, যদি খালি থাকে ওরা নিশ্চয়ই লাইনে প্রথমে যে আছে সে তাহলে একই কম্পার্টমেন্টে কেন পাবে না? সে তো প্রথম টিকিটটা না, ওরকম কিছু হয় না। না, ওরকম সফটওয়্যারটা ওরকম এরকম না যে ফার্স্ট আসলে তুমি ফার্স্ট পাবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আবার পুজোর সময় যখন খুব রাশ থাকে, যখন লাইনে প্রথম যখন কাউন্টার ওপেন হচ্ছে, তখনও অনেকে পায়, সেও টিকিট পাচ্ছে না। এটা কি করে সম্ভব? অনেকে পায়, অনেকে পায় না, সেটা তো মানে নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। আমরা তো চেষ্টা আপ্রাণ করি যাতে পাই। কি অনলাইন হওয়ার পর আর বেশি হচ্ছে? অনলাইনে তো এখন সুযোগ সুবিধা বেশি করেই দিয়েছে, ওরা ওখান থেকে বুকিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যায়। পুজোর সময়, গরমের সময় তো প্রচন্ড চাপ। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সিজন যেমনি পিক সিজন, হ্যাঁ পিক সিজনে যেমনি জুলাই, আগস্ট আর ফেব্রুয়ারি আর নন পিক সিজন থাকে কম্পারেটিভলি। কিন্তু যেমনি পুরী, যেমনি ধরে না সারা বছরই পিক সিজন চলছে, ওখানে কোনো নন পিক নেই, সারা বছরই টিকিট নেই। প্যাসেঞ্জারের টিকিট পাওয়া যায় না কেন? টিকিট পাবেন মানে কেউই বলতে পারে না। ডিউটি আওয়ার্স কেমন হয়? 6 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 2টো থেকে 8টা থেকে 2টো শিফটিং ডিউটি করে। আগে এই প্রফেশনে কিভাবে আসা হয়েছে? আসলে প্রফেশনে আসা তো আমার দুর্ভাগ্য বশতই, কারণ আমি দিল্লিতে পড়াশোনা করেছি, ওখানেই আমি জন্মগত থাকতাম। আমার বাবা রেলেই চাকরি করতেন, বাবারই চাকরি এটা। তো বাবা হঠাৎ 2008 ডিসেম্বরে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়। আমি তখন 21 বছর আমার বয়স। MBA তে ভর্তি হয়েছিলাম, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছিলাম। এবার আমার সেরকম কেউ গাইডেন্স ছিল না, বাবার বন্ডটা আমাকেই সই করতে হয়েছিল। আমার মা এতটাই নার্ভাস হয়ে গেছিল, কোনো মানে মায়ের পক্ষে সেটা মানতেই পারছে না যে হঠাৎ করে একটা মানুষ, সুস্থ সবল মানুষ কি করে ভর্তি হয়ে যাবে, আর তার হার্টে আয়োটা একটা ব্রেন আছে, ওটা নাকি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই যে 31 ডিসেম্বর 2008 আমার বাবা দুপুরবেলায় গেল ওটিতে, আমার বাবা আর কোনোদিনও ফিরে এলো। আমার বাবা যে আমাকে ছেড়ে চলে যাবে দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবি। বাবা তো দিল্লিতে কাজ করতেন। বাবা রেলেই চাকরি করতেন, নর্দার্ন রেলে চাকরি করতেন। হ্যাঁ, তো তুমি ওখান থেকে এখানে চলে এলে? বাবা তো চাকরি সূত্রে দিল্লিতে থাকতেন। তো আমাদের সেরকম আত্মীয় স্বজন ওখানে কেউ ছিল না। তারপরে মা ভেঙে পড়েছিল যে কে আমাদের দেখবে, তুই আর আমি একা, কারণ আমার মায়ের আমি একটাই সন্তান, কে দেখবে না দেখবে, তাও এখানে আমাদের সব আত্মীয় স্বজন আছে, কিছু হলে কেউ পাশে দাঁড়াতে পারবে। তুমি তো বিয়ে হয়ে গেছে তোমার? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে। এখন কোথায় থাকো? এখন দমদমই থাকি। আচ্ছা, আর মা? মা সোদপুরে থাকে, মাও আসা যাওয়া করে, মাকে আমি একটা ফ্ল্যাট করে দিয়েছি। আচ্ছা, জীবন কোথায় কখন কাটে, কিভাবে নিয়ে যায়? হ্যাঁ, আমার বাবা যে আমাকে ছেড়ে চলে যাবে, তার জায়গায় আমাকে রেলে চাকরি করতে হবে। রেলে চাকরি করাটা আমার কাছে ব্লেসিং এই জন্য, কারণ আমার মনে করি যে হয়তো আমার বাবা চলে গিয়ে আমাকে চাকরিটা নিজেরই আশীর্বাদ হিসাবে দিয়ে গেছে, যে আমি নেই কিন্তু আমার এই চাকরিটা তোর কাছে সবসময় থাকে। একদমই তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যোগা ইনস্ট্রাক্টর দেবিকা, ছোটবেলা থেকে করছো যোগা? হ্যাঁ, আমি নিজে একদম ছোট থেকে যোগা করি। 3 কি 4 বছর বয়স যখন আমার, তখন থেকে আমি যোগা করি। বাবা মা তোমাকে শিখিয়েছেন? না, বাবা মা শেখায়নি। অ্যাকচুয়ালি আমরা 4 ভাই বোন, পিঠোপিঠি ভাই বোন। আমার কোলের বোন আমার থেকে 2 বছরের ছোট। আচ্ছা। মারাত্মক বদমাইশ, এত বদমাইশ ছিলাম ছোটবেলায়, মানে যতক্ষণ বাড়ির বাইরে থাকবো ততক্ষণই বাড়ির লোকের শান্তি। সেই হিসাবে যোগা ক্লাসে যত কিছু ছিল সবেতে ভর্তি করে দিয়েছিল, ডান্সে, গানে, কিন্তু ওগুলো অতটা ভালো লাগেনি। যোগাটাই ভালো লেগেছে ছোট থেকে। এখন আমার 37 বছর বয়স। এত বছর বয়সে আমি এটা সবাইকে গর্ব করে বলি যে আমার প্রেগন্যান্সি টাইম ছাড়া আমি কোনো মেডিসিন খাইনি, নট ইভেন ক্যালপল পর্যন্ত খাইনি। ভেরি গুড, তুমি একদম স্বাস্থ্য নিয়ে সচেতন। খাওয়া দাওয়া আমি যা পাই, যখন যা পাই তখন তাই খাই। সারাদিনে 3 বার 4 বার পর্যন্ত ভাত খেইনি। সেটা হ্যাঁ খাই আমি। দিনে 4 বেলা ভাত খাও? মানে আমি কিচ্ছু নষ্ট করি না, বাড়িতে যা থাকে তাই খাই, কোনো আমার ডায়েট বলে কিছু নেই।
কিন্তু যেহেতু আমি এক্সারসাইজ করি, আমি সবাইকে জন্য বলি খাওয়ার দিকে নয়, সারাদিনে আমার তো সারা দিন যোগা চলতে থাকে, ক্লাস করাই তখন আমার করা হয়ে যায়, সারাদিন এর মধ্যেই থাকি আমি। তো তুমি এখন মোটামুটি শেখাও কি অনলাইনে শেখাও না ক্লাস? অনলাইন অফলাইন। অফলাইনে আমি হাওড়ার মধ্যে দুটো জিমে শেখাই, আর একটা অফলাইন ক্লাসও আছে আমার হাওড়া মল্লিক ফটক ওখানে। বাদ বাকি আমার সারাদিন অনলাইন ক্লাস চলতে থাকে। অল ওভার ইন্ডিয়া থেকে আমার স্টুডেন্ট আসে। অনেক স্টুডেন্ট তার মানে? এখন ইন প্রেজেন্ট আমার 300-র ওপর স্টুডেন্ট। আর আমি এই প্রফেশনে আছি 7 বছর। 7 বছরে আমি মোর দ্যান 2000 স্টুডেন্টকে যোগা শিখিয়েছি। ভেরি গুড। আর অনেকে অনেক প্রবলেম নিয়ে আসে, তাদের যখন প্রবলেমের সলিউশন হয়, তারা যখন ফিডব্যাক দেয়, খুব ভালো লাগে নিজে। আমাকে একটা কথা বলো দেবিকা, যোগার দ্বারা কোন কোন রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে? কিছু কিছু এমন রোগ আছে যেগুলো সারা জীবন তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু সেটা কিওর হয় না। যেমন ডায়াবেটিস, থাইরয়েড, এইগুলোর ওষুধ তোমাকে সারা জীবন খেয়ে যেতে হবে, কিন্তু যোগা করে তুমি এগুলো থেকে পুরোপুরি সুস্থ হতে পারো। এরকম প্রমাণ বা এরকম উদাহরণ অনেক আছে। বহু পুরানো রোগের ট্রিটমেন্ট করার জন্য বিদেশিরা এখানে আসছে যোগা দিয়ে সেই রোগকে সুস্থ করার জন্য। আমি ঋষিকেশের সঙ্গে যুক্ত, আমি বছরে 3 থেকে 4 বার ঋষিকেশে যাই। ওখানে তো বড় বড় ইনস্টিটিউট আছে না? ঋষিকেশে পুরো যোগ গাঁও আছে, একটা গ্রাম আছে, প্রত্যেকটা বাড়িতে যোগা শেখানো হয়, যোগা সেন্টার। আচ্ছা। আর ওটাকে ঋষিকেশকে যোগা ক্যাপিটাল বলা হয় পুরো ওয়ার্ল্ডের। তো পুরো ওয়ার্ল্ড থেকে ওখানে মোর দ্যান 80% শুধু ফরেনার থাকে। তুমি ওখানে যাও কি ট্রেনিং নেওয়ার জন্য যাও? ট্রেনিং নেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য ওখানে ঋষিকুল বলে একটা ইনস্টিটিউট আছে, ওখানকার সঙ্গে আমি যুক্ত। আমার গুরুজি থাকেন ঋষিকেশে। আমার গুরুজিও অল ওভার ওয়ার্ল্ডেই যোগা শেখান। উনি যখনই ঋষিকেশে থাকেন আমি চেষ্টা করি ওনার সঙ্গে ওখানে গিয়ে দেখা করার বা আরো কিছু নলেজ নিয়ে আসার। আর তুমি এখানে কার কাছে শিখেছো? আমি ছোট থেকে যার কাছে শিখেছি মিলান কান্তি হাজরা, ওনার নাম। এখানে আমি ডিপ্লোমা করেছি, তারপরে আমি রাজস্থান লাডনোন জৈন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে যোগার উপরে মাস্টার্স করেছি। যার স্টাডি সেন্টার হচ্ছে কলকাতা ল্যান্ডসডাউন। হাজবেন্ডকে শেখাচ্ছ যোগা? ও করে মানে নিয়ম করে করে না। ও এরকম যোগা এক্সপার্ট, সে কিছু করে না? ছেলে করে। আর হ্যাঁ, আমার ফ্যামিলিতে আগে যেমন কেউ করতো না, এখন আমার জায়েরা খুব সচেতন হয়েছে। যা আমার মেজো যা করে, আমার যৌথ পরিবার। খুব ভালো লাগলো পরিচয় দেবিকা, ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো শিবানিদি, কি বলছি, বাড়ির সবাই ঠিক আছে তো? কে, বৌদিমণি? হ্যাঁ গো, বাড়ির সবাই ঠিক আছে তো? কেন হঠাৎ তোমার মনে হলো সবাই ঠিক নেই? কি জানি, আমার কিরকম একটা মনে হচ্ছে যেন, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে পারে। খুব সাবধানে থেকো কিন্তু। কেন জানি না, কিন্তু সাবধানে থেকো খুব। আর বাড়ির সবাই কোথায় গো? কোথায় আবার, সব বসে বসে গিলবে। তুমি বেরিয়ে গেছো আর বড়দি এখন বাড়ি নেই, আর সব উৎসব নিয়ে যাচ্ছে। সব ঘরে বসে বসে এখন নেশা ভাঙ করবে। ও আবার শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। এখন আর বাইরে যায় না, ঘরে বসে বসেই গিলছে। কি হয়েছে কি? কার সাথে কথা বলছিস? না, কারোর সাথে না। আমি তো জিজ্ঞাসা করছি, কার সাথে কথা বলছিস তুই? কি হয়েছে, কি উত্তর দে। কি হলো? বৌদির সাথে। কোন বৌদি? জগদ্ধাত্রী বৌদির সাথে। দেখি ফোনটা। হ্যালো, তুমি কেন এখানে ফোন করেছো? তুমি কেন এখানে ফোন করেছো? তুমি এখানে ফোন করবে না। কি দরকারে তুমি এখানে ফোন করেছো? সানভি, তুমি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি এখানে ফোন করেছো কেন? খবর নেওয়ার জন্য। বাড়ির বউ হিসেবে নয় কিন্তু, তবে খবর নেওয়ার জন্যই ফোন করেছিলাম, বাড়িতে সবাই ঠিক আছে কিনা। তুমি এখানে ফোন করবে না। আর শিবানী, যদি ও ফোন করে তুই ওর ফোন তুলবি না, ওর সাথে কথা বলবি না। কি হলো? সানভি চিৎকার চেঁচামেচি করছে কেন? দাঁড়ান তো আমি একটু দেখি। সানভি, আমি কিন্তু ফোনটা করেছিলাম অ্যাজ জ্যাপচার না। বাড়িতে আবার বিপদ হতে পারে। উৎসবকে অলরেডি টার্গেট করা হয়েছে, আবার কোনো সমস্যা হতে পারে। সানভি,
কোনো সমস্যা হবে না। তুমি নিজে সমস্যা তৈরি করে সেখানে আর নাক গলিও না প্লিজ। কি হয়েছে? কি কার ফোন? জগদ্ধাত্রী ফোন করেছে। কেন? ও এই বাড়িতে কিসের জন্য ফোন করেছে? জানি না, খবর নিচ্ছে। দাও তো 1 মিনিট ফোনটা। হ্যালো, তুই এই বাড়িতে কেন ফোন করেছিস? কিসের জন্য ফোন করেছিস? কার কাছ থেকে খবর নিচ্ছিলি তুই? শিবানীদির কাছে। শিবানীদিকে আমি ফোন করেছি। জানি তো, আমি তো ওকে তাড়াবো, তুই দাঁড়া না। শোন, এতে শিবানীদির কোনো দোষ নেই। তুই একদম চুপ করে থাক, তুই একদম চুপ করে থাক। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আমাদের পেছনে ছায়ার মতো লেগে পড়েছিস। তোর ইন্টেনশন খারাপ। হবে না? এত বড় বাড়ি, কোম্পানি, গাড়ি সবকিছু তো হাতছাড়া হয়ে গেছে, এখন তো আফসোস করছিস। কৌশিকী মুখার্জি তোকে কোনো সাহায্য করতে পারবে না। আর শোন, এই বাড়িতে একদম ফোন করবি না, একদম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঝামেলা টামেলা করে কোনো লাভ নেই, বুঝেছিস? যা ঘরে যা। বৌদি, ঘরে যাও। তোরা ভেতরে যাও। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। কি হলো বাবা? আমি ঝাপসা দেখছি কেন? কি 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 হয়েছে কাকাই? আরে আমি কিছু দেখতে পাচ্ছি না। কি বলছেন বাবা? আমি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ঠাকুরপো কি হলো? বাবা, কাকাই কাকাই কত অসুবিধা হচ্ছে? কি হলো কাকাই? কাকাই 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 কি হয়েছে? বাবা, ঠাকুরপো, এই দেবু দেবু ডাক্তার ডাক্তার তো কি হলো? হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ স্যার বলুন। একটা বড় ঘটনা ঘটে গেছে। কি? একটা অ্যাটেম্প টু মার্ডার কেস। ভিকটিম হসপিটালে অ্যাডমিটেড। কি বলছেন কি সাধুদা? কোথায় ঘটেছে ঘটনা? মুখার্জি হাউস। হোয়াট? কি বলছেন? কে অ্যাডমিটেড? কে অ্যাডমিট হয়েছে হাসপাতালে? চন্দ্রনাথ মুখার্জি। কি হয়েছে? কি? চন্দ্রনাথ মুখার্জি হসপিটালে অ্যাডমিটেড। কি? কেন? সাধুদা বললেন নাকি অ্যাটেম্প টু মার্ডার কেস। 1 মিনিট। হ্যালো, উনি কোন হসপিটালে আছেন?
আসছে, এক্ষুনি আসছে। চলো তাড়াতাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রেহান, ওকে বলো আমি কে। আগে আমি ওকে কি বলবো? আমি আপনাকে বলছি, ও যোগমায়া চ্যাটার্জি। রেহান, চিৎকার করবেন না, আপনি প্লিজ মাইন্ড করবেন না। ও কিছু সাজেশন নিয়ে এসছে আপনার জন্য। কি সাজেশন? যোগমায়া বলুন। হ্যাঁ, আমি শুনছিলাম আপনি ডক্টর খুঁজছিলেন, কিছু সার্জন খুঁজছিলেন। আমি কিছু সার্জনের নাম নিয়ে এসেছি। তা বলি, কার অপারেশন হবে? মানে কোন মেয়ের অপারেশন হবে এবার? মানে আপনার নাতি এবার কার সর্বনাশ করেছে যে ওটিতে নিয়ে যেতে হবে? কি বলছো কি তুমি? পামেলা দেব তো এইভাবেই মরল, তাই না? একটা লম্পট নাতিকে জন্ম দিয়েছেন, আর এখন তার হয়ে আপনি ডক্টরকে হুমকি দিচ্ছেন, হাসপাতালে হুমকি দিচ্ছেন। আপনি সাবধানে থাকবেন, ডক্টর মিত্র আমার কাস্টাডিতে আছে। তাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি, আপনি কোনোদিন খুঁজে পাবেন না। আরেকটা কথা শুনলে তো আপনার পায়ের নিচে থেকে জমি সরে যাবে। কি? পামেলা দেব। পামেলা দেব কি? পামেলা। হ্যাঁ, পামেলা। পামেলা কি? থাক, আজ এই অবধি থাক, বাকি কথা পরে হবে। আপনাকে ফোনে বলেছিলাম, সামনাসামনিও বলছি, আগামী 3 দিনের মধ্যে আপনার নাতিকে আইনের আওতায় তুলে দেব। সামনে আমার ভোট কমে যাবে, আমার ভোট ব্যাংক নষ্ট হবে। আপনি ভোট ব্যাংক দেখছেন, আর আমি দেখছি আপনার নাতির লাম্পট্য, আর অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার এক ঠাকুমাকে। আপনার নাতিকে আপনি শাসন করেননি। শুনুন, আপনার নাতির লাস্ট গার্লফ্রেন্ডের ঠিকানা আমি খুঁজে বের করেছি। পুরো ব্যাটালিয়ন সমেত ধরা পড়বে। চলুন। যোগমায়া, আমি তোমায় অনুরোধ করছি, তুমি চ্যাটার্জি বাড়ির বউ। আমি চাইছি না বুথ জ্যাম হবার আগে তোমার লাইফ জ্যাম করব। হবে না। ওই যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে, অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছে। ভীষণ মারকুটে, গায়ে ভীষণ শক্তি ওনার। নিজের চোখের সামনে দেখেছি ওনাকে মারপিট করতে। হিরো বলতে যা বোঝায়, মস্ত হিরো একদম, বুঝতে পেরেছেন? লড়ে যাবে আমার জন্য, আর ওর পেছনে থাকবে ডিএস কলোনির 791 জন লোক। গুড বাই। সাবধানে ঠাকুমা, চা তো ছলকে যাবে, সাবধানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি, এত রাত অবধি কোথায় ছিলি? আর ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? কোথায় আবার? রাস্তায় গিয়েছিলাম, ফুটপাতে শপিং করতে গিয়েছিলাম। কি সাম রিফিউজি মার্কেট, সেখানে নিয়ে গেছে আমাকে। কাকে নিয়ে গেছে? না, এই রথ চ্যাটার্জিকে নিয়ে গেছে। ভাবতে পারিস? তুই গেছিস কেন? গেলাম মানে, উনি জোর করে নিয়ে গেছে আমাকে। ওই যোগমায়া আছে না, যোগমায়া সবকিছু আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। এটা কিন্তু যোগমায়া অন্যায় করেছে, অত্যন্ত অন্যায় করেছে। আরে বাবা, রবের কি এখানে যাওয়ার অভ্যাস আছে নাকি? থাক। আচ্ছা, তুই ওখানে কি কিছু খেয়েছিস? কি খাবো? ওই রাস্তায় আনহেলদি ফুড খাবো? রাস্তায় পর পর দোকানগুলো সাজানো, ভিড় হয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কি জঘন্য! এক
একটা দোকানে ঢুকেছি জানিস, সেখানে গিয়ে দেখলাম আমাদের অফিসের 4th ক্লাস স্টাফ, সে তার স্ত্রী আর বাচ্চাকে নিয়ে বেরোচ্ছে। আমি আর সেই লোকটা একই জায়গায় শপিং করছি। ভাবতে পারিস, রব চ্যাটার্জি গ্রুপের রব চ্যাটার্জি, যে কিনা ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া কিছুই পরে না। আমি জাস্ট ভাবতে পারছি না, আর পায়ে হেঁটে হেঁটে আমাকে নিয়ে গেছে। একটু হাঁটা প্র্যাকটিস করুন রব বাবু, নইলে যে হাড়ে জং পড়ে যাবে। এই শোনো, তুমি ওকে পিঞ্চ করছো কেন বলো তো? ও দুবেলা জিম করে, বুঝতে পেরেছো? ও যথেষ্ট হেলথ কনসিয়াস। সে তো বুঝতেই পারছি কতটা হেলথ কনসিয়াস। এয়ার কন্ডিশন গাড়ি করে এয়ার কন্ডিশন জিমে যাচ্ছেন, এমন স্বাস্থ্য তৈরি করেছেন যে ফুটপাতে হাঁটতে পারছেন না। তুমি না এসব বুঝবে না, সত্যি তাই, একদম কিছু বুঝবে না তুমি। হ্যাঁ, এই দাও তো, দাও। দেখছি কি সমস্ত নিয়ে এসছো। ইস, এই দেখো দেখো কি এনেছে, 1500 টাকার শাড়ি। হ্যাঁ, আর কি এনেছে দেখি। ই মা, এটা দেখো 1200 টাকার শাড়ি একটা। ছি 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 ছি। আর এটা 850 টাকার শাড়ি। তুমি এই সমস্ত শাড়ি এনেছো? এই সমস্ত শাড়ি তো আমাদের বাড়ির কাজের লোকও পরে না। আপনি কাজের লোকেদেরকে কেন অপমান করছেন, আর যোগমায়াকেই বা কেন অপমান করছেন? তুমি চুপ করো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি রাস্তায় নুডলস খাবো, আমি চপ খাবো, আমি পেঁয়াজি খাবো। রাবিশ। কেন আপনি চপ পেঁয়াজি এসব খান না? আরে একটু খেয়ে দেখুন, দারুণ টেস্টফুল খেতে। গরম গরম চপ, গরম গরম পেঁয়াজি, খুব ভালো খেতে। একটু রাস্তায় বেরোন। আপনি তো এরকম হাব ভাব করছেন যেন ব্রিটিশ রাজ পরিবারের রানীর সম্পর্কে কেউ হন। হেই, তুমি ওকে এত পিঞ্চ করছো কেন? তুমি পিঞ্চ করছো কেন ওকে? আর তুমি কি ভেবেছো কি ও তোমার কথায় চলবে? শুধু ও নয়, পুরো পরিবার চলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভাই পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা, এরা দুজন চক্রান্ত করে আমার স্ত্রী শিমুল ব্যানার্জিকে অ্যাটাক করার চেষ্টা করে, এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমি আমার কলেজে পড়ার সময় একটা নাটকে যে পোশাক আমি ব্যবহার করেছিলাম, পুলিশের পোশাক, সেই পুলিশের পোশাক পরে আমি ছদ্মবেশে ওখানে গিয়ে দাঁড়াই, এবং আমি ঠিক যা যা শুনেছিলাম, যা যা জানতাম, একইভাবে শিমুল যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে পলাশ এসে ওর স্ত্রীকে ওর মোটর বাইকে একটু দূরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে, এবং শিমুলের রাস্তার সামনে এসে ওকে অ্যাটাক করে। স্যার, সেই মুহূর্তে আমি যদি ওখানে উপস্থিত না থাকতাম, শিমুল কিন্তু কোনোভাবেই বেঁচে ফিরতে পারত না। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং আমি পলাশের হাত থেকে আমার স্ত্রীকে উদ্ধার করি। কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছায়। পুলিশ পলাশকে দেখতে পায়, ও তখন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, আমি তো পুরো মাস্টার প্ল্যানটা জানতাম, এবং আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে, মানে কয়েক ইঞ্চির ব্যবধানে আমার ভাই পলাশ ছিল। ফলে আমি নিশ্চিত করে বলতে পারি যে অ্যাটাক করেছিল সেটা আমার ভাই পলাশ ছাড়া আর কেউ নয়। তারপরে পলাশ ওখান থেকে পালিয়ে যায়, পুলিশ ওকে ধরতে পারে না। বাকি পুরো ঘটনাটা আপনাদের জান। আমার কাছে কিছু প্রমাণ রয়েছে স্যার, কিছু ডকুমেন্টস আছে, এই যে কিছু ভয়েস স্যাম্পলও আছে স্যার, আপনি শুনলেই বুঝতে পারবেন। দেখো, একে হাফিস করা কিন্তু সোজা, কিন্তু আমি যদি এখন এর ক্ষতি করি না, তাহলে এর বউ ঠিক রুখে দাঁড়াবে। ওটাকে সরাতে হবে।
সরাবোটা কি করে? রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে। আরো আছে স্যার, এখানেই শেষ না স্যার। আমার স্ত্রী শিমুল নিরপরাধ, ও অত্যন্ত ভালো মনের, পরিষ্কার মনের একজন মানুষ স্যার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ও ভীষণ দয়াশীল এবং ক্ষমাশীল একজন মানুষ স্যার। আমি ওর জীবনে যা যা করেছি, অনেক অন্যায় করেছিলাম স্যার এক সময়, সেসব কিছু সত্ত্বেও ও আজকে আমাকে আপন করে নিয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিয়েছে। সেটা বোধহয় ওর মতো একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে স্যার। আমি আশা করব যে আপনি ফাইনালি যে রায়টা দেবেন তাতে শিমুলের প্রতি কোনো ইনজাস্টিস হবে না। এই অপরাধটা যারা করেছে, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে, আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদেরকে আমি কোনোভাবেই আমার নিজের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। তাদের এমন শাস্তি হওয়া উচিত স্যার, যাতে ভবিষ্যতে কেউ কখনো এরকম অপরাধ করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার একা একা বসে আছো যে? মানে আমার খুব টেনশন হচ্ছে শুনে। টেনশনের কি আছে? আসলে মনে হচ্ছে এই রায়টা বেরোবে, কি রায় হবে আমি তো বুঝতে পারছি না। মানে রায়ে যদি তোমার শাস্তি হয় সেটা নিয়ে চিন্তা হচ্ছে। আচ্ছা শাস্তি কেন হবে বলো তো? দেখো আমি তো শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি, আর এই কথাটা তুমি সবার সামনে জোর গলায় বলেছো, সবাই শুনেছে কথাটা, জাজও শুনেছেন। সেই কারণেই তো উনি আগের দিন কোনো রায় দেননি। সেখানে তোমার মনে হচ্ছে যে আমার কোনো শাস্তি হতে পারে? জানো তো বিপাশাদিরা বলছিল যে আজকের দিনটা ওরা সেলিব্রেট করবে। কেন? ওই বলছিল যে মিছিল করে বাড়ি যাবে, সবাই মিলে হই হুল্লোড় করবে। তুমি এগুলো করতে বারণ করো ওদের। আচ্ছা তোমার মনে হয় আমি বারণ করিনি? আমি ওদের বারণ করেছি। আমি বিপাশাদিকে বারবার বলেছি যে তোমরা এসব করো না। আমি জানি না ওরা আমার কথাটা শুনবে কি শুনবে না। আসলে ওরা আমার কষ্টটা দেখেছে তো, ওরা তাই জানে। আচ্ছা এটা কথা বলো তো পরাগ, এই যে তুমি হাঁটতে চলতে পারো, সেটা তুমি আমার কাছ থেকে কিভাবে আড়াল করে গেলে? শুধুমাত্র আজকের দিনটার জন্য। তুমি জানতে আজকের দিনটা আসবে, এরকম ঘটনা ঘটবে? অবশ্যই জানতাম। দেখো আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে পলাশরা তোমার একটা কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ, তবে যে এত বড় ক্ষতিটা করতে পারে এটা আমি নিশ্চয়ই তখন ভাবিনি। কিন্তু আমার যখনই মনে হচ্ছিল না, আমি নিজেকে একটু একটু করে তৈরি করছিলাম এই ক্ষতিটার মোকাবিলা করার জন্য। তুমি ভাবো এরপরেও যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত, তাহলে আমি কোথায় দাঁড়াতাম? কারোর সামনে মুখ দেখাবার মতো অবস্থা হতো আমার? যে মানুষটা সবার এত উপকার করে এসেছে, অবশ্য শুধু ভাইয়ের কথাই বলছি কেন, আমার মাকে দেখো, মাও তো একই কথা বলে যাচ্ছে। এই যে আমি যখন আসছি আমাকে বারবার করে বলে দিল, মা তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি মনে রাখবে ওখানে গিয়ে এমন কিছু তুমি করবে না যেটাতে তোমার ভাই, তোমার ভাইয়ের বউয়ের ক্ষতি হতে পারে। যে অন্যায়টা ওরা করেছে সেটাকে আমি আড়াল করব? ওরা যে কাজ করেছে তার মূল্য তো ওদেরকে দিতেই হবে। পরাগ তুমি তো সবটা বলেছো, একটু তো কমিয়ে বলনি। সবটা শোনার পর বুঝতে পারছো তো কত বড় শাস্তি পাবে। তুমি যদি একটু কমিয়ে বলতে তাহলে হয়তো একটু শাস্তিটা কম পেত। কম করে বলবো কেন? কিসের জন্য কম করে বলবো? আর এটা করা যায় নাকি শিমু? যা কাজ করেছে ওরা সেটুকুই আমি বলেছি, তার বেশি তো কিছু বলিনি। যাই হোক, এসব কথা থাক। তুমি বরং ওখানে গিয়ে শান্ত হয়ে বসো, তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করতে। যাও। কেন আমাকে বন্ধুদের কাছে গিয়ে বসতে হবে কেন? না মানে বললাম না, আমার এমনি খুব টেনশন হচ্ছে আসলে। কেন টেনশন হচ্ছে তোমার? তোমার হাতটা আমাকে দাও, শক্ত করে ধরে বসো। জি5
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভাই পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা, এরা দুজন চক্রান্ত করে আমার স্ত্রী শিমুল ব্যানার্জিকে অ্যাটাক করার চেষ্টা করে এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমি আমার কলেজে পড়ার সময় একটা নাটকে যে পোশাক আমি ব্যবহার করেছিলাম, পুলিশের পোশাক, সেই পুলিশের পোশাক পরে আমি ছদ্মবেশে ওখানে গিয়ে দাঁড়াই এবং আমি ঠিক যা যা শুনেছিলাম, যা যা জানতাম, একইভাবে শিমুল যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে পলাশ এসে ওর স্ত্রীকে ওর মোটর বাইকে একটু দূরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে এবং শিমুলের রাস্তার সামনে এসে ওকে অ্যাটাক করে। স্যার, সেই মুহূর্তে আমি যদি ওখানে উপস্থিত না থাকতাম, শিমুল কিন্তু কোনোভাবেই বেঁচে ফিরতে পারত না। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং আমি পলাশের হাত থেকে আমার স্ত্রীকে উদ্ধার করি। কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছায়। পুলিশ পলাশকে দেখতে পায়, ও তখন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, আমি তো পুরো মাস্টার প্ল্যানটা জানতাম এবং আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে, মানে কয়েক ইঞ্চির ব্যবধানে আমার ভাই পলাশ ছিল। ফলে আমি নিশ্চিত করে বলতে পারি যে অ্যাটাক করেছিল সেটা আমার ভাই পলাশ ছাড়া আর কেউ নয়। তারপরে পলাশ ওখান থেকে পালিয়ে যায়, পুলিশ ওকে ধরতে পারে না। বাকি পুরো ঘটনাটা আপনাদের জান। আমার কাছে কিছু প্রমাণ রয়েছে স্যার, কিছু ডকুমেন্টস আছে, এই যে কিছু ভয়েস স্যাম্পলও আছে স্যার, আপনি শুনলেই বুঝতে পারবেন। দেখো, একে হাফিস করা কিন্তু সোজা, কিন্তু আমি যদি এখন এর ক্ষতি করি না, তাহলে এর বউ ঠিক রুখে দাঁড়াবে। ওটাকে সরাতে হবে। সরাবো যে, সরাবোটা কি করে? রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে। আরো আছে স্যার, এখানেই শেষ না স্যার। আমার স্ত্রী শিমুল নিরপরাধ, ও অত্যন্ত ভালো মনের, পরিষ্কার মনের একজন মানুষ স্যার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ও ভীষণ দয়াশীল এবং ক্ষমাশীল একজন মানুষ স্যার। আমি ওর জীবনে যা যা করেছি, অনেক অন্যায় করেছিলাম স্যার এক সময়, সেসব কিছু সত্ত্বেও ও আজকে আমাকে আপন করে নিয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিয়েছে। সেটা বোধহয় ওর মতো একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে স্যার। আমি আশা করব যে আপনি ফাইনালি যে রায়টা দেবেন তাতে শিমুলের প্রতি কোনো ইনজাস্টিস হবে না। এই অপরাধটা যারা করেছে, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে, আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদেরকে আমি কোনোভাবেই আমার নিজের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। তাদের এমন শাস্তি হওয়া উচিত স্যার, যাতে ভবিষ্যতে কেউ কখনো এরকম অপরাধ করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, একা একা বসে আছো যে? মানে আমার খুব টেনশন হচ্ছে শিমুল। টেনশনের কি আছে? আসলে মনে হচ্ছে এই রায়টা বেরোবে, কি রায় হবে আমি তো বুঝতে পারছি না। মানে রায়ে যদি তোমার শাস্তি হয় সেটা নিয়ে চিন্তা হচ্ছে। আচ্ছা, শাস্তি কেন হবে বলো তো? দেখো, আমি তো শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। আর এই কথাটা তুমি সবার সামনে জোর গলায় বলেছো, সবাই শুনেছে কথাটা, জাজও শুনেছেন। সেই কারণেই তো উনি আগের দিন কোনো রায় দেননি। সেখানে তোমার মনে হচ্ছে যে আমার কোনো শাস্তি হতে পারে? জানো তো, বিপাশাদিরা বলছিল যে আজকের দিনটা ওরা সেলিব্রেট করবে। কেন? ওই বলছিল যে মিছিল করে বাড়ি যাবে, সবাই মিলে হই হুল্লোড় করবে। তুমি এগুলো করতে বারণ করো ওদের। আচ্ছা, তোমার মনে হয় আমি বারণ করিনি? আমি ওদের বারণ করেছি। আমি বিপাশাদিকে বারবার বলেছি যে তোমরা এসব করো না। আমি জানি না ওরা আমার কথাটা শুনবে কি শুনবে না,
আসলে ওরা আমার কষ্টটা দেখেছে তো, ওরা তাই জানে। আচ্ছা এটা কথা বলো তো পরাগ, এই যে তুমি হাঁটতে চলতে পারো, সেটা তুমি আমার কাছ থেকে কিভাবে আড়াল করে গেলে? শুধুমাত্র আজকের দিনটার জন্য। তুমি জানতে আজকের দিনটা আসবে, এরকম ঘটনা ঘটবে? অবশ্যই জানতাম। দেখো, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে পলাশরা তোমার একটা কোনো ক্ষতি করতে পারে। হ্যাঁ, তবে যে এত বড় ক্ষতিটা করতে পারে এটা আমি নিশ্চয়ই তখন ভাবিনি। কিন্তু আমার যখনই মনে হচ্ছিল না, আমি নিজেকে একটু একটু করে তৈরি করছিলাম এই ক্ষতিটার মোকাবিলা করার জন্য। তুমি ভাবো, এরপরেও যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত, তাহলে আমি কোথায় দাঁড়াতাম? কারোর সামনে মুখ দেখাবার মতো অবস্থা হতো আমার? যে মানুষটা সবার এত উপকার করে এসেছে, অবশ্য শুধু ভাইয়ের কথাই বলছি কেন, আমার মাকে দেখো, মাও তো একই কথা বলে যাচ্ছে। এই যে আমি যখন আসছি, আমাকে বারবার করে বলে দিল, মা যে তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি মনে রাখবে ওখানে গিয়ে এমন কিছু তুমি করবে না যেটাতে তোমার ভাই, তোমার ভাইয়ের বউয়ের ক্ষতি হতে পারে। যে অন্যায়টা ওরা করেছে সেটাকে আমি আড়াল করব? ওরা যে কাজ করেছে তার মূল্য তো ওদেরকে দিতেই হবে। পরাগ, তুমি তো সবটা বলেছ, একটু তো কমিয়ে বলনি। সবটা শোনার পর বুঝতে পারছো তো কত বড় শাস্তি পাবে। তুমি যদি একটু কমিয়ে বলতে তাহলে হয়তো একটু শাস্তিটা কম পেত। কম করে বলবো কেন? কিসের জন্য কম করে বলবো? আর এটা করা যায় নাকি শিমু? যা কাজ করেছে ওরা সেটুকুই আমি বলেছি, তার বেশি তো কিছু বলিনি। যাই হোক, এসব কথা থাক। তুমি বরং ওখানে গিয়ে শান্ত হয়ে বসো, তোমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করতে। যাও। কেন আমাকে বন্ধুদের কাছে গিয়ে বসতে হবে কেন? না মানে বললাম না, আমার খুব টেনশন হচ্ছে আসলে। কেন টেনশন হচ্ছে তোমার? তোমার হাতটা আমাকে দাও, শক্ত করে ধরে বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিণী দিদি ফোন করছে। হ্যাঁ রোহিণী দিদি বলো। শ্যামলী, তোমরা তোমরা পৌঁছে গেছো? না এখনো তো পৌঁছোইনি। ও, কতক্ষণ লাগবে তোমাদের পৌঁছাতে? স্যার আর কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছি। আর 5 কিলোমিটার। রোহিণী দিদি স্যার বললেন আর 5 কিলোমিটার। ঠিক আছে, তার মানে তো তোমরা প্রায় পৌঁছেই গেছো। শ্যামলী, আমাকে কিন্তু ফোনে খবর দিতে থাকবে, আমি কিন্তু ফোন করবো আর আমার ফোনটা ধরবে। হ্যাঁ রোহিণী দিদি, তুমি একদম চিন্তা করো না, একদম ভেবো না, আমি তোমাকে সব বলবো। কেমন? এখন রাখছি। হ্যাঁ বল। হ্যাঁ দাদা, এরা তো একটা হোটেলে নেমেছে, এখানে তো অনেক লোকজন আছে, এখানে একটা অ্যাকশন করাটা ঠিক হবে না মনে হয়। না না, মাথা খারাপ নাকি? সিসিটিভি আছে। আচ্ছা, তোরা যেখানে আছিস সেখান থেকে ফাঁকা রাস্তা কত দূর? এই ধরুন মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে। ভেরি গুড। একটা কাজ কর, তোরা বরং ওই গাড়ির ব্রেক ক্যাপটা খুলে দে, তাহলে আশা করছি 2-3 কিলোমিটার যেতে না যেতেই গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর ফাঁকা রাস্তা বুঝে কাজটা করে দিস। তবে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কোনো প্রমাণ যেন না থাকে। ঠিক আছে দাদা। শ্যামলী, জল খান। আস্তে আস্তে, অসুবিধার কিছু নেই। খাবারটা আস্তে আস্তে খান, তারপরে খাওয়া হয়ে গেলেই বেরোবো। Keep the change. Thank you, sir.
কিলোমিটার পরেই ফুস হয়ে যাবে। এই জলদি চল, আমাদের ধরতে হবে। চল 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 চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে মহেশ্বর, এ তুমি কি বিপদে ফেললে বলো তো? যাচ্ছিলাম একটা কাজে, কেন এত বাধা দিচ্ছ? লাগছে না। শ্যামলী, তুই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন? ওই দেখুন। হ্যাঁ স্যার, ওই তো ওই বাড়িটা। হ্যাঁ শুনুন, ওখানে গিয়ে এবার কোনো হেল্প চাই। চলুন স্যার, ওটা তো বড় বাড়ি, কেউ আছে বলে তো মনে হয় না। হ্যাঁ, তাহলে তো আরো ভালো, কাউকে কোনো জব দিয়ে করতে হবে না, মাথাটা বাঁচবে অ্যাটলিস্ট। চলুন শ্যামলী, আসুন। কি খবর দাদা? আমাদের কাজ অনুসারে গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা একটা পুরো বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে দাদা। এবার আপনি যদি বলেন তাহলে আমি বেরিয়ে ওদেরকে খতম করে দেবো। না না, মাথা খারাপ নাকি? শোন, ওটা হয়তো বাইরে থেকে পুরো বাড়ি মনে হচ্ছে, কিন্তু কে বলতে পারে ভেতরে হয়তো কোনো লোক থাকতে পারে। তুই দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু কোনো রিস্ক নিতে চাই না, বুঝতে পেরেছিস? শোন, তোর একটা কাজ কর, তোরা বরং ওখানেই ওয়েট কর, বুঝতে পারলি? বৃষ্টি কমতে দে। বৃষ্টি কমলে যখন ওরা গাড়ির সামনে আসবে ঠিক সেই সময় তোরা অ্যাকশন নিবি। ওকে, ঠিক আছে, রাখছি দাদা। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে অরুণাভ, এত বড় একটা রিস্ক আমরা নিচ্ছি। এছাড়া কোনো উপায় নেই তৃষা, আর কোনো রাস্তা খোলা নেই। শ্যামলী আর অনি যদি একবার গ্রেট বেঙ্গলের মাথায় চড়ে বসে তাহলে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেটা আমি কোনো মতেই হতে দেব না। আজ রাতেই খেল খতম, আর কালকে ভোর থেকে গ্রেট বেঙ্গল আমার দখলে। না, এটা ঠিক হচ্ছে না। দুদিন বাদে স্যার আমার থেকে সরে গিয়ে নতুন করে তার জীবনটা শুরু করবেন। এভাবে বৃষ্টির মধ্যে এক ছাদের তলায় আমার সঙ্গে থাকতে নিশ্চয়ই স্যারের অস্বস্তি হচ্ছে। আমার সৌভাগ্য হলে কি হবে? স্যারের তো খারাপ লাগছে। না না না, সেটা আমি কি করে মেনে নিই? যাই হয়ে যাক, আমি এখানে থাকবো না। শ্যামলী, শ্যামলী, শ্যামলী। আরে মামনি, কোথায় যাচ্ছ? তোমরা কারা? এভাবে রাস্তা চলে কেন? সরে যাও, আমি কিন্তু চিৎকার করবো। সরে যাও। চিৎকার করবে? তাই নাকি? কোন চিৎকার? দেখেছো এটা কি? শ্যামলী, শ্যামলী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি তোমার কাছে গিয়ে আরো একবার বলি যে ফিরে এসো রাই, শুধুমাত্র আমার অফিসে না, আমার জীবনে ফিরে এসো। আমার যে তোমাকে দরকার। তুমি কি ফিরে আসবে? তুমি পারবে আমার জীবনের হারানো ছন্দ আমাকে ফিরিয়ে দিতে? তা তোমাকে কি অনির্বাণ স্যারই এখানে পাঠিয়েছেন? প্লিজ রাই, প্লিজ, কুট্টিদা যাতে কোনোভাবে না জানতে পারে যে আমি তোমার সাথে যোগাযোগ করেছি। ও তাহলে আমাকে তো বাড়ি থেকে তাড়াতে পারবে না, নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। কুট্টিদা মানুষটাই এরকম, ও কারোর অসুবিধা হতে দেয় না, শুধু নিজেকেই সরিয়ে ফেলে। আমার কুট্টিদা সম্পর্কে কোনো কিছু জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। উনি আমার সঙ্গে কি করেছেন সেটাই একমাত্র ওনাকে বোঝার মানদণ্ড। তুমি একবার মাফ করে দাও না লোকটাকে।
আমরা তো কত মানুষের কত অপরাধ মাফ করি, জীবনে এগিয়ে যাই। আমার হাজবেন্ড মন্দার, আমি ওর সাথে কম অপরাধ করেছি? কিন্তু তাই বলে ছেড়ে চলে যাওয়া। আমি তোমাদের কারোর সম্পর্কে ইন্টারেস্টেড নই শর্মি। থ্যাংক ইউ চায়ের জন্য, আমি স্যান্ডউইচটা খেতে পারছি না। প্লিজ রাই, প্লিজ, তুমি কথা দিয়েছিলে যে তুমি আমার পুরো কথাটা শুনবে, তুমি এরকম ভাবে চলে যাবে না। ধরে নাও কথা দিয়ে কথা রাখতে পারলাম না। প্লিজ প্লিজ রাই, তুমি জানো কুট্টিদা কি ডিসিশন নিয়েছে? আমার তো সেটা জানার কোনো প্রয়োজনও নেই শর্মি। আছে, কারণ সেটার সাথে অনেকগুলো লোকেদের লাইফ জড়িয়ে আছে। কুট্টিদা কলকাতার অফিসটা বন্ধ করে দিচ্ছে। যা, রিং হয়ে গেল নাকি? রাই কি বুঝতে পারবে আমি ওকে ভুল করে কল করে ফেলেছি? ও যদি আবার কল ব্যাক করে কি বলবো তখন? অনির্বাণ স্যার, তোমার দাদা, তুমি কি এরপরও বলবে যে তোমার দাদা আর তুমি প্ল্যান করে এই বিষয়টা ঘটাওনি? তোমার দাদা এখানে তোমাকে পাঠায়নি? যা বাবা, কুট্টিদা আবার তোমাকে ফোন করছে কেন? না না, সিরিয়াসলি আমি ওকে কিছু বলিনি, কুট্টিদা কিচ্ছু জানে না। বেশ বেশ, তাহলে আমি ওনাকে কল ব্যাক করি, কল ব্যাক করে ওনার কাছ থেকে না হয় সত্যিটা জেনে নিই। প্লিজ প্লিজ রাই, প্লিজ প্লিজ এরকম করো না। কুট্টিদা যদি জানতে পারে আমি এখানে এসেছি তাহলে হয়তো আজকেই মুম্বাই চলে যাবে। এমনিতে অফিসে 1 মাসের নোটিশ দিয়েছে। তুমি বলতে পারো আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। রাই প্লিজ, রাই একবার বোঝার চেষ্টা করো। আমি এসব বুঝি না শর্মি, রাই, আর বোঝার চেষ্টাও করি না আজকাল। তুমি হয়তো এখানে নতুন চাকরি পেয়ে যাবে রাই, কিন্তু সবাই তো পাবে না। অন্তত এত তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় না, সেটা তো তুমিও জানো। কি হবে বলো তো এদের? এদের জন্য তো আমি দায়ী নই। আর তাছাড়া ওরা আজকে বিপদে পড়েছে, তার কারণ হলো ওদের খামখেয়ালি বস, আমি নই। তুমি যাও, দরকার হলে তোমার দাদাকে বোঝাও, গিয়ে কথা বলো দাদার সঙ্গে। আমি কি করব? আর সত্যি কথা বলতে আমার মনে হয় না যে আমার মতো একজন সাধারণ অভাবী পরিবারের মেয়ের কথায় তোমার দাদা এত বড় একটা সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে। চলি। চলে যাওয়া অত সহজ না রাই। এতটুকু আমি যদি হিউম্যান নেচার বুঝে থাকি তো তুমি কুট্টিদার সঙ্গে দেখা করবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্রোত, স্রোত তুমি এখানে? স্যার আপনি এখানে? তুমি কি আয়েশার বন্ধু? হ্যাঁ স্যার, আমরা অনেকদিন একসাথে নাচ শিখেছি। তা আপনি ওকে কিভাবে চেনেন? এই জন্যই বলে যে পৃথিবীটা হচ্ছে গোল। তোমার বন্ধু আমার নিজের ভাগ্নি। তাই নাকি? একদম তাই স্যার। সেভাবে আয়েশার সাথে কোনোদিনও বাড়ি নিয়ে কথা হয়নি তো? জানি 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 জানি। তোমাদের বয়সী ছেলেমেয়েরা যে বাড়ি টাড়ি নিয়ে বেশি কথা বলো না সেটা আমার জানা আছে, কিন্তু আয়েশার মামাকে তুমি তো আর স্যার বলতে পারো না। তুমি আমাকে আঙ্কেল বলবে, একদম স্যার নয়, ঠিক আছে? ওরে বাবারে, স্যার স্যার নয়, আঙ্কেল। আই মিন আঙ্কেল। সার্থক স্যারও এসেছে নাকি? না আসেনি, কিন্তু এলে কি তুমি পালাবে? পালাবার কথা তো ভাবতেই হবে। সিরিয়াসলি কিছুর মধ্যে কিছুই নেই। আমি এখানে কেন এসেছি, ওনার পেছন পেছন এখানে কেন চলে এসেছি, ওনাকে ফলো করে এসেছি কিনা, এই বলে হয়তো সকলের সামনেই খানিকটা ধমকে দেবেন। আঙ্কেল কিছু মনে করবেন না, তবে আপনার ছেলে কিন্তু বড্ড রাগী, বড্ড বদমেজাজি। মনে করবো কেন? তুমি তো একটা কথাও ভুল বলছো না। তবে তোমাকে বলি, সার্থক বোধহয় আজকে এখানে আসবে না। কেন স্যার? আমি এসেছি বলে। ওই জন্যই তো। কি করে বুঝবে? এটা আমার আত্মীয় স্বজনরা সবাই জানে যে আমি যেখানে যাই সেখানে আমার ছেলে সার্থক যায় না। না মানে আমাদের মধ্যে না একটা ফাঁক রয়েছে, একটা ফাটল রয়েছে, যে ফাটলটা বোধহয় কোনোদিনই ভরাট হবে না। তোমাকে কেন এই সমস্ত বলছি বলো তো? বোর করছি, শুধু শুধু তোমার বোন বান্ধবী অপেক্ষা করছে, তুমি যাও। না না স্যার, আপনার এই কষ্টটা তো খুবই স্বাভাবিক। আপনাদের মধ্যে ফাটলের কারণটা তো কলেজে সবাই জানে। তাই নাকি? কি জানেন?
যে আমি আমার স্ত্রীর চিকিৎসা করিনি, তাই সে মারা গেছে। তাই তো এই বিশ্বাসটাকেই না সেই ছেলেবেলা থেকে একটা বোঝার মতো পিঠে নিয়ে না বড় হয়েছে। ভেবেছিলাম যত দিন যাবে, যত চিকিৎসার জগতের মধ্যে ঢুকবে, তত এটা কেটে যাবে। বুঝতে পারবে যে কোনো ডাক্তার কখনো তার পেশেন্টকে মারতে চায় না, কখনো না। তুইও কিন্তু আজ দারুণ সেজেছিস। আমার কি মনে হচ্ছে বলতো, আমার সাথে তোর একজন পার্টনার খুঁজে আজই তোর এনগেজমেন্টটা করিয়ে দি। হ্যাঁ, আমার সাজটা চোখে পড়লো, পিঠে বেখাপ্পা ব্যাগটা চোখে পড়লো না। আগে গুরু ভাতটা বহন করে নি, তারপর এনগেজমেন্টের কথা ভাববো। আয়শা, তোর ফুলদা এসেছে, ওই দেখ। কি রে ফুলদাদা, তাহলে এলি বল। শ্রুত, ও আবার এখানে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কবে থেকে চলছে এসব? কবে থেকে চলছে আমি জানতে চাই। ব্যাপারটা এরকম নয়, তুমি বোঝার চেষ্টা করো। তাহলে কি রকম মিথ্যে কথা বলছো কেন? দেখো দেখো, ও আমার এক্স গার্লফ্রেন্ড নয়, ও জাস্ট আমাকে কল করেছিল। কেন আমার সঙ্গে আবার ও ফোনে কথা কেন কল করেছিল সেটাই তো জানতে চাই। ছাড়ো তো, তুমি দাও তো দেখি তোমার এক্স গার্লফ্রেন্ড কে। আমি একদম সরো সরো, ফোনটা দাও আমাকে দেখি। আজকে রাতে কথা বলেছে, কালকেও কথা বলেছো। আমি লকআপে ছিলাম, তুমি ওর সাথে কথা বলছো। তার আগের দিনও ফোন করেছে। সরো, মেসেজও করেছে। দেখি ফোনটা তোলো, না হলে তোমার স্ত্রীকে ফোন করতে বাধ্য হবো। এটি রিমঝিম, তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম রিমঝিম। তুমি আমাকে শোভন বাবুর বাড়িতে গেছিলাম, ওনার স্ত্রীর নাম রিমঝিম না? ফোন নাম্বারটা সেভ করোনি কেন? কারণ আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। তাও তো কথা বলছিলে, তাহলে সেভ করোনি কেন? কেন সেভ করোনি আমি বলছি। ডিপিতে দেখতে পেয়ে যাবো না পিকচারটা কার। আমি এখনই সেভ করে দেখবো কে তোমার এই রিমঝিম। আমি দেখে ছাড়বো। চুপ, একদম চুপ, দূরে যাও। শোনো না, তুমি আমার কথাটা শোনো। তুমি এই তো শোভন বাবুর স্ত্রী তোমার এক্স গার্লফ্রেন্ড রিমঝিম। আমি তোমার কাছ থেকে কিছু লুকোতে চাই না। আমি তোমাকে বলছি সব, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যেদিন লকআপে ছিলে সেদিন রাত্রেবেলা আননোন নাম্বারে একটা আমার কাছে ফোন আসে। আমি ফোনটা ধরতে চাইনি, আমি ইগনোরই করছিলাম। কিন্তু বারবার ফোন করায় আমার হঠাৎ করে মনে হলো যে হয়তো তুমি কারুর থেকে ফোন নিয়ে ফোন করছো, সেই জন্য আমি ফোনটা তুললাম। এবং তোলার পর বুঝলাম যে ও রিমঝিম ফোন করেছে। কেন ফোন করেছিল? একবার হেল্প করো আমাকে, আমাকে শোভনের হাত থেকে প্লিজ বাঁচাও, বাঁচাও শোভরাজ, বাঁচাও। এই যে রিমঝিম ভদ্রমহিলা, যে তোমার এক্স গার্লফ্রেন্ড, সে তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এবার সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বলে তোমার গোটা নারী জাতি থেকে বিশ্বাস ভরসা সব কিছু উঠে গেছিল। এবং তার দাবি সে নাকি এটা করেছে তার বাবার অত্যাচারের চক্করে। এই ভদ্র মহিলা একবার বাবার থেকে অত্যাচারিত হচ্ছে, একবার বয়ফ্রেন্ডের থেকে, বরের থেকে অত্যাচারিত হচ্ছে, সরি বয়ফ্রেন্ড না। তারপর তার সেভিয়ার কি হয়ে দাঁড়াচ্ছে? তার পুরাতন প্রেমিক। পুরাতন প্রেমিক সেই টর্চারের থেকে তাকে উদ্ধার করবে, এটাই বক্তব্য। প্লিজ তুমি এই পুরাতন প্রেমিক কথাটা বলা বন্ধ করো। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এখন লেখো, মেসেজ লেখো, ডিকটেশন নাও, যা বলবো তাই লিখবে। লেখো লেখো, মাই ডিয়ার রিমঝিম। এই আমি এসব ফালতু কথা লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে লেখো, রিমঝিম তুমি কাল বাড়িতে কেউ থাকবে না, তুমি একবার আমার বাড়িতে আসতে পারবে প্লিজ। লেখো লেখো, বাড়িতে কেউ থাক, লেখো, শেষ করে দেবো কিন্তু এইটা লিখবো। তার সঙ্গে লেখো নিচে, আমাদের বাড়িটা আমাদের কথা বলার জন্য সেফেস্ট প্লেস, তুমি আসলে কাল সব কথা বলবো আমরা। লাভ সাইন দাও নি তো? দেখি, আমি এই সমস্ত আজে বাজে কাজ করি না। ঠিক আছে, পাঠা। চেক করো। ঠিক আছে, কাল আসুক রিমঝিম।
আমিও দেখবো কত ধানে কত চাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যখন আমার সঙ্গে দেখা করতে চেয়েছো, তার মানে কোথাও না কোথাও আমার প্রতি তোমার একটা সফট কর্নার আছে বলো। আফটার অল প্রথম ভালোবাসা তো প্রথম ভালোবাসাই হয়, তাই না সোমরাজ? হ্যাঁ তাই তো। আরে চুপ করো, এখন এসব শুনলে তিতির তোমাকে আমাকে দুজনকে কুচুকাটা করবে। সোমরাজ, তুমি আমার পাশে থাকো, ও শোভনের হাত থেকে আমাকে বের করে আনো। দেখো, তোমার তো অনেক প্রপার্টি, ফ্ল্যাট এগুলো আছে বলো, তার মধ্যে কোথাও একটা আমার থাকার জায়গা করে দাও এই কদিনের জন্য, প্লিজ প্লিজ। না না না, হ্যালো, সরি রিমঝিম, এখন সোমরাজকে জড়ানোর অধিকার শুধুমাত্র আমার আছে। এখন থেকে নেক্সট 7 জন্ম আমার ওকে বুক করা হয়ে গেছে, তাই তুমি একটু দূরে গিয়ে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, দূরে যাও দূরে যাও, ও যখন তখন হাত পা চালায়, বুঝলে তো, দূরে যাও দূরে যাও। সোমরাজ, তুমি যে বললে বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ না থাকলে তোমার সুবিধে হতো না কাঁদুনি গাইতে? তোমার বর তোমাকে অত্যাচার করে না, ভীষণ টর্চার করে। আজকে আমাদের মোটিভটাই হলো, প্ল্যানটাই হলো এই অত্যাচারের কালো হাত ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া। এক্স্যাক্টলি। শোভন বাবুকে ডাকা হোক এবার। শোভন বাবু আসুন আসুন আসুন। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আমাকে সবাই মিলে ভাসাচ্ছে, আমি থাকবো না এক মুহূর্ত এখানে। আরে তুমি চলে গেলে কি করে হবে? তোমার অত্যাচারের প্রতিশোধ নিতেই তো আজকে এই প্ল্যানিংটা করা হয়েছে। আমরা সবাই মিলে ডিসাইড করেছি সোমবাবুকে আমরা পেটাবো। আমি খুব ভালো পেটাতে পারি, বুঝলে তো। সোমরাজকে কত পিটিয়েছি, গাধা পিটিয়ে ঘোড়া বানিয়ে দিয়েছি আর কি, তাই আজকে পেটাবো। তোমার কি কি অভিযোগ আছে বলে ফেলো। অভিযোগ? অভিযোগ মানে? বলো শোভন, আমার মেয়ে আবার কোনো অঘটন ঘটায়নি তো? না না, অঘটন ঘটাতে যাচ্ছিল। আপনার কয়টা প্রশ্ন করার আছে। বলছি, আপনি রিমঝিমকে কেন বিদেশে পাঠিয়েছিলেন বলুন তো? আপনি নাকি রিমঝিম আর ওর প্রাক্তন প্রেমিকের সম্পর্কটা মেনে নেননি। আবার আপনি নাকি এটাও বলেছিলেন ওখানে গিয়ে যদি ও পূর্ব প্রেমিকের সাথে সম্পর্ক রাখে তাহলে নাকি আপনি ওই ছেলেটার কোনো ক্ষতি করে দেবেন। এসব আবার কি কথা? হ্যাঁ, রিমঝিম যখন বিদেশ যাচ্ছিল আমি তো ওকে টাকা পয়সা দিয়েছি, এবং ও একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার আভাস পেয়ে আমি বলেছিলাম যে তুই ছেলেটাকে ছেড়ে চলে যাবি। ও আমাকে বলল কেরিয়ার আগে। তারপর ওর কাছে আমি অনেকবার জানতে চেয়েছি, ও বলেছে আমি বিদেশে এসেছি বলে ছেলেটি জেলাস হয়ে আমার সঙ্গে ব্রেকআপ করেছে। বাবা, একটা মেয়ে একটা ছেলেকে ছাপিয়ে গেছে বিদেশে পড়তে এসে, এই সমস্ত সে হজম করতে পারেনি। রিমঝিম, তুমি এরকম ভিন্ডিকটিভ মেন্টালিটির কবে থেকে হয়ে গেলে বলো তো? হ্যাঁ, আমি তোমাকে ইন্সপায়ার করেছিলাম বিদেশ যাওয়ার জন্য। আমি বলেছিলাম তোমার সমস্ত হেল্প আমি করব তোমাকে। তুমি কি করলে? তুমি সমস্ত হেল্প নিলে আমার কাছ থেকে, নিয়ে আমাকে জাস্ট ইউজ করে চলে গেলে বিদেশে, এটার আশায় ওখানে হয়তো তুমি আরো কোনো ভালো ছেলেকে পাবে। এবং তুমি চলে যাওয়ার পর আমি এই পৃথিবীর সমস্ত মেয়েকে ঘেন্না করতে শুরু করলাম। সোমবাবু আর তিতি, তোমাদের কি মনে হয় এই ধরনের মেয়েদের জন্য সমস্ত মেয়েদের বদনাম হয়, তাই না? হ্যাঁ, হয় না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বরং আপনাকে আজ থেকে সৃজন দা বলবো। সৃজন দা? সৃজন বাবু, সৃজন বাবু চোখ খুলুন। সৃজন বাবু, সৃজন বাবু, সৃজন বাবু চোখ খুলুন। দেখি 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 সুইটি, ওটো ওটো ওটো। আমি সব বুঝেছি, সবার চক্রান্ত, আমার বিরুদ্ধে সবার চক্রান্ত। আর ওই মেয়ের স্মৃতি গেছে না হাতি, জ্ঞান একেবারে টনটনে।
এখানে আছে। বাড়ি শুদ্ধ সকলকে নাচিয়েছে। বাড়ি ওঠো, ওঠো বাবু, বাবু কি হলো বাবু? ওঠো বাবা গো, সরো সরো বাবু রে। অন্না চাচাচ্ছে কেন? তাহলে কি সৃজনে কিছু হলো? দেখি তো। এবার আমার পালা। খুব আটকাচ্ছিলেন না আমাকে, এবার আপনি এদিকে এসে দেখান। অখিলেশ দত্তকে তুই বেড়া চেনাচ্ছিস? হ্যাঁ চেনাচ্ছি, এটা আমার শ্বশুর বাড়ির ভিটে। কার ভিটে? কেন শুনতে পাচ্ছেন না নাকি? আমার স্বামীর, আমার শ্বশুরের কোনো ভাই এই ভাগে পা দিতে পারবে না। সৃজন বাবু, ঘরে তো এতটুকু জলও নেই, জল আনতে হবে। বাবু কি হচ্ছে বাবু? দাদা দিদি কি করে হলো রে? আমরা তো দাঁড়িয়ে কথা বলছিলাম, উনি দুম করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমি জল নিয়ে আসছি। নিশ্চয়ই ওই মেঘ কিছু একটা জাদু করেছে। ও বাবু চোখ খোল। আস্তে এসে দেখি জলটা দাও, জলটা দাও, জলটা দাও, চোখে মুখে ছেটাও। বাবু রে বাবু। আচ্ছা ঠিক কি কথা বলতে বলতে এটা ঘটলো? খুবই সাধারণ কথা হচ্ছিল। নিশ্চয়ই তুমি আমার বাবুটাকে এমন কিছু একটা বলেছো যেটা নিতে পারেনি। না না কাকিমা, বিশ্বাস করুন এমন কোনো কথা হয়নি, খুবই নর্মাল কথা বলছিলাম। ইনফ্যাক্ট সৃজন বাবু তো আমাকে বলছিলেন যে ওই সৃজন বাবু বলে না ডাকতে, বাবু ডাকটা নাকি শুধু মায়ের মুখেই মানায়, তাই বলছিল আমি যেন ওনাকে সৃজন বাবু না বলি, নাম ধরে ডাকি। এই করে করেই আমার ছেলেটা গেল, যে ওকে পুরোপুরি ভুলে মেরে দিল, তার জন্য অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আচ্ছা আমি কি বলছি, সৃজন দাকে আগে তো জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে নাকি? বাবু রে, ও বাবা। এক মিনিট। আচ্ছা পর্ণা, সৃজন দা যখন বাবু বলতে বারণ করলো তখন তুমি উত্তরে কি বললে? শুধু কি নাম ধরে ডাকলে? না না, আমি ওনাকে বললাম যে সৃজন দা বলবো। चोर लगा के धूम धड़का लेगे चपरे मेरे झटका दम दमादम पंजा चक्का ना घर का ना घटका ले हलवा बाबा आस्ते आस्ते उठो ले हलवा 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 आस्ते 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 সাবধান ওটো দেখে। আপনি ঠিক আছেন? खेले चिपरे मेरे भटका ले हलवा। দাদা বলবে দাদা শব্দটা বলিস না। দাদা শব্দটা শুনে না ভেতরটা ছ্যাত করে উঠছে। ঠিক আছে তুই ওঠ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচিদি বলছি, সৃজন দা আমার কথা শুনে অজ্ঞান হয়ে গেল কেন? না মানে আমি তো নতুন এসেছি, কিছুই না বুঝতে পারছি না। সুইটি, এই সব কিছুর জন্য দায়ী সুইটি। কেন সুইটি বৌদি আবার কি করেছে? কি বলবো আর পড়না তোমাকে, আর কি বলবো। আমার মিসদা এত সহজ সরল মানুষ, ও মাথায় না রোগ ঢুকিয়ে দিয়েছে। সেই তো কি বলবো, খুব জ্বালাই আমার জেঠুকে, আমার ওকে একদম ভালো লাগে না। সত্যি আমার মিসদা না বিয়ের পরে না একদিন শান্তিতে থাকতে পারেনি। সে কি? এমা বর্ষা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ দাদার কথা ভেবে চোখে জল চলে এলো। বনু, আমার বনু রে, আমার বনু, কাঁদিস না রে, কাঁদিস না, ভেঙে পড়িস না। দেখিস আমরা আমাদের মেজ থেকে ঠিক ফিরে পাবো। অ্যাক্টিং করিস না। হ্যাঁ শোনো, এই সুইটিকে নিয়ে না সবার জ্বালা, বিশেষ করে সৃজনদার সব থেকে বেশি জ্বালা। ওই সুইটি সৃজনদার ট্রমা হয়ে গেছে, ওর গলার আওয়াজ শুনলেও সৃজনদা অজ্ঞান হয়ে যায়, ওকে দেখলেও অজ্ঞান হয়ে যায়। হতে পারে, কারণ আমরা যখন কথা বলছিলাম তখন না সুইটি বৌদির ডাক ছিল। দেখেছো ওর ডাক শুনে আমার মেজদা অজ্ঞান হয়েছে। ও এবার বুঝলাম। এই বাড়ির কেচ্চার কথা তোমাকে আর কি বলবো, তুমি তো নতুন এসেছো, কিন্তু তাও বলছি ওই সুইটি একদম ভালো মেয়ে নয় গো, মোটেই সুবিধের নয়। আমার দাদাটা
একদম ভালো নেই। সত্যি যেটার জন্য খুব কষ্ট। আহারে, আমারই তো ওনার কথা শুনে কষ্ট হচ্ছে। তার মানে সৃজনদা না খুব চাপে আছে। ও বাবা, বাবা তুই বাড়ি ফিরেছিস? হ্যাঁ, আমি যে কি ছটফট করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। আমি তো ভাবলাম যে ওই মেয়ে তোকে দাদা বলে ডেকেছে বলে তুই নিঘাত বেরিয়ে গেছিস বিবাহী হয়ে সংসার ছেড়ে। এমন সুখ কি কোনো পুরুষ মানুষের সয় রে? মা, এই নাটকের সংলাপগুলো বলা বন্ধ করো না এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, এদিকে এসো। দেখো আমি ঠিক আছি, তুমি এত চিন্তা করো না। চিন্তা তো হবেই বাবু, আমি তো তোর মা, আমার তোকে নিয়ে চিন্তা হবে। শোন, তুই তো আমার কথা কখনো শুনিস না, কিন্তু আজকে আমি বলবোই, তোকে শুনতে হবে। তুই পর্ণাকে এত ভালোবাসিস তো বাবু, কিন্তু পর্ণার থেকে তুই আঘাত ছাড়া আর কিচ্ছু পাবি না। আর এই আঘাত পাওয়ার সবে তো শুরু। এরপরে প্রত্যেকটা পদক্ষেপেও তোকে আঘাত করবে। তুই আমার কথা মিলিয়ে নিস। আজকে তোকে দাদা বলে ডেকেছে, কালকে যদি অন্য কারোর প্রতি ওর মন পড়ে যায় তখন তুই কি করবি ভেবে দেখেছিস? মা, এই নেগেটিভ কথাগুলো কেন সবসময় বলো তো? ইচ্ছে করে বলছো তো? দাদাকে ভয় দেখাচ্ছ যাতে আরেকটা বিয়ে করে ফেলে। হ্যাঁ তাই, আর সেটা যদি আমি চেয়ে থাকি তাহলে আমি অন্যায় কি চাইছি? হ্যাঁ, আমার ছেলেটাকে এরকম শোকে তাপে দেখতে আমার ভালো লাগছে মা হয়ে? তবে পর্ণার এই দাদা ডাকটা আমার দিব্যি লেগেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিংড়ি দিদি যে এই কান ভাঙানোর বিষয়টা করেছে, ক্লাবের ছেলেদের তাতিয়েছে, এতে কিন্তু ও একা ছিল না। জামাইবাবু ওর সঙ্গে ছিলেন, এটা আমি বুঝে গিয়েছি। তোমার সঙ্গে আরো কে ছিল সেটা তো স্যার জিজ্ঞেস করলেন। চিঠিমণি, কিন্তু এটা তো আমি নিজের থেকে। এরকম একটা অন্যায় কাজ তোমায় কে করতে বলেছে? রুদ্র? রুদ্র বাবা, যেও না রুদ্র। দাদা, ফুলকি, দিদিকে একটা ফোন করো, ফোন করে রুদ্রর খোঁজ নাও। গত ঘটনার মধ্যে রুদ্রদেরকে আর টেনশন দেওয়া হয়নি আমার। ফোন করে জিজ্ঞেস করো রুদ্র ঠিক আছে কিনা। হাজার হোক ফ্যামিলি তো, পারিবারিক কর্তব্য আছে না। তুমি ফোন করো, আমার এখন মাথা ঠিক নেই, ভালো লাগে না জানো তো। চেনা মানুষগুলোর এরকম অচেনা রূপ দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে আমার। মনে হচ্ছে যেন সব দিক থেকে ঠকে যাচ্ছি। এই যন্ত্রণাটা যে কি এটা তুমি বুঝবে না ফুলকি, বুঝবে না। স্যার, সব জায়গায় সবসময় আপনি সত্যিটা জানতে চান। সত্যিটা কি সবসময় সুন্দর হয়? মরার আগে জয়িতা রায় নিজের বড় বড় নখ বসিয়ে দিয়েছিল রুদ্ররূপ সান্যালের বুকের উপর থাকা জন্মদাগে। রুদ্ররূপ সান্যাল কোনোদিনও হারেনি। রুদ্ররূপ সান্যাল সমস্ত মারপ্যাচ থেকে শেষ পর্যন্ত অক্ষত বেরিয়ে চলে এসছে। আর তুমি ফুলকি দাস ভাবছো ঈশিতাকে দিয়ে রুদ্ররূপ সান্যালকে ধরবে? পারবে না।
আমি জানি তুমি বুঝে গেছো যে রুদ্ররূপ সান্যাল ছন্দক মজুমদারের কেসে জড়িত, কিন্তু তুমি এটা জানো না যে রুদ্ররূপ সান্যাল নিজের ডান হাতটার মতো নিজের বাঁ হাতটাও সমানভাবে ব্যবহার করতে পারে। এটা তুমি কোনোদিন খুঁজে বের করতে পারবে না, কাজে তুমি কোনো প্রমাণ পাবে না। আর প্রমাণ না পেলে তুমি ফুলকি দাস রুদ্ররূপ সান্যালের কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। রুদ্ররূপ সান্যাল অক্ষত থাকবে, অক্ষত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামাইবাবু ঠিক আছেন? জামাইবাবু অফিসে চলে গেছে, ও বাড়ি থেকে বের হয়ে মনে হয় ব্যথা কমে গিয়েছে তাই। ও আসলে বুকে হাত দিয়ে দিল, ওভাবে মুখটা ব্যথায় বেঁকে গিয়েছিল, তুম করে ঠিক হয়ে গেলেন। কি জানি, তুমি জামাইবাবুর খেয়াল রেখো। আমি ভাবতে পারছি না সূত্র ওরকম নাটক করে সবাইকে থামিয়ে দিল, এটা হতে পারে? চল চল তো, আয় চল। এই কি তোমার দাদা, কি হয়েছে? সেই তখন থেকে ছাদে চুপচাপ বসে আছে, যেন সমস্ত অপরাধও নিজেই করেছে। সত্যি ঈশিতা দিকে তুই একটু লজ্জা পেতে দেখলাম না রে, মাঝখান থেকে তুই এত মনমরা হয়ে গেলি। তো কি আর করব, ভালো তো বাসি ঈশিতাকে। এরকম যদি হঠাৎ করে শুনতে পাই যে ঈশিতা একজনের এত বড় ক্ষতি করেছে নিজের স্বার্থের জন্য, এরকম দুম করে মেনে নেওয়া যায় বিষয়টা? বল না আমাকে। তুই বস এখানে, বস। দেখ তমাল, তোকে সান্ত্বনা দেওয়ার এখন কোনো মানে হয় না, কিন্তু তোকে না এইভাবে দেখতে আমাদের কারোর ভালো লাগছে না, তাই বলছি মুখটা ঠিক কর, ঠিক কর। আর তাছাড়া আমার মনে হয় চিংড়ি দিদিকে এই কাজটা কেউ করতে বলেছিল, বললো না, এখন আমি একাই দোষ হয়ে গেলাম। কিন্তু চিংড়ি দিদির সঙ্গে যে কে ছিল সেটা আর বললো না। কোনো সন্দেহ নেই যে কে ছিল চিংড়ি দিদির সঙ্গে, কিন্তু আমি তার নামটা নেব না যতক্ষণ অবধি না কোনো প্রমাণ পাচ্ছি। হয়তো খুনটাও ফুলকি, এবার বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ি করছো। এবার রুদ্র হয়তো ঈশিতার কাণ্ড কারখানা জানতো, হয়তো মদও তো দিয়েছিল, মানছি সবকিছু। রাজনীতি খুব সাংঘাতিক জায়গা ফুলকি, খুব নোংরা। কজনের সাহস হয় জেঠুমনির মতো অন্যায়ের সঙ্গে হাত না মেলানোর? সবাই তো পারে না সেটা। রুদ্র হয়তো অনেক খারাপ কাজকর্ম করেছে, হতে পারে, কিন্তু খুনের মতো একটা জঘন্য অপরাধ রুদ্র করতে পারে না, এটা প্লিজ মাথায় ঢুকিও না ফুলকি। তাছাড়া রুদ্র তো বাহাতিও নয়। তাহলে চৈতা রায়ের খুনটা করলো কি? এই সত্যিটা তো খুঁজে বের করতে হবে দা ভাই, বিষয়টা অস্বস্তিজনক হয়ে যাচ্ছে। ওই ফুলকি বলে না যে এখানে অনেক মুখোশ পরা লোকজন আছে, একে একে সকলের মুখোশ খুলে পড়ছে। ঠিক তাই, ঠিক যেমন ঈশিতার মুখোশটা খুলে গেল সবার সামনে। আমি না কিছু বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত, আমি কি করব, আমাকে কেউ বলবে আমি কি করব? তমাল দাদা, তুমি আর এখন কি করবে বলো? আগে জয়িতা দিদির খুনি ধরা পড়ুক। মা কালী যখন এতটা টেনে এনেছে, তখন একদিন না একদিন সব সত্যিটা মা কালী সবার সামনে ঠিক আনবে। জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একই গল্প বারবার বললে গল্প যেমন এক থাকে না, পাল্টে পাল্টে যায়। ঠিক তেমনই একই রান্না বারবার করলে সেই রান্নাটাও আর এক থাকে না, তার স্বাদও পাল্টে পাল্টে যায়। ঠিক সেরকম ভাবেই বাপের বাড়ির সুক্ত স্বাদ কখনো শ্বশুর বাড়ির সুক্ত স্বাদের সঙ্গে এক হতে পারে না। তেমনই এক শাশুড়ি বৌমা সল্টলেকের চন্দ্রিকা আর রঞ্জনা কাকিমা। বলছি, আপনাদের বাড়িতে রান্না কে করে বলুন তো, আপনাদের দুজনের মধ্যে? দুপুরবেলা রান্নার দিদি আছে, কিন্তু রাত্রের রান্নাটা রান্নার দিদিকে দিয়ে করিয়ে রাখি না। আমাদের 4 জনের একটা গোল টেবিল বৈঠক বসে, তো সেইখানে কে কি রান্না করবে। রাত্রের রান্নাটা আমার হাজবেন্ড নয়তো আমার ছেলে করে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর দেখো, তোমার সাথে আমার শাড়ির কালারের কি মিল। আমার সাপোর্ট কিন্তু একটু তোমাদের দিকেই রইল। জার্সি কালার এক বলে শুরু হয়ে গেল কিন্তু। হ্যাঁ ঠিক আছে, রিধিমা অলরেডি জার্সির কালার মিলিয়ে দল বেছে নিয়েছে। আমি দেখি অন্য দলের সঙ্গে আমার জার্সির রংটা মেলে কিনা। ডেকে নিচ্ছি জোকা থেকে অরুণিমা এবং সোমা কাকিমাকে। হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বাহ, আপনারা তো দারুণ এনথুজিয়াস্টিক, একেবারে নাচতে নাচতে ঢুকলেন। সেদ্ধ আলু, ঝাল দই আলু, ঝাল দই আলু। আমরা কি তাহলে একটু বেশি? তো আমি ভাবছি নর্থ ইন্ডিয়া বেড়াতে গিয়ে একটা খেয়েছিলাম সামথিং, বেগুনের ঝুনকা, একদম ভেজ, কোনো মানে পেঁয়াজ রসুন কিছু পড়বে না। তাহলে আমরা ডিসাইডেড তো। এবার একটু জোরে চেঁচিয়ে বলে দিন তো, যাতে ওনারাও শুনতে পান। আমরা বানাচ্ছি বেগুনের ঝুনকা। এটা কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে যাতে ওই লাম্পস না হয়ে যায়। এর মধ্যে এবার আলুগুলোকে রিং রিং করে কেটেছিলাম, আলুগুলোকে এবার দিয়ে দিলাম। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নেব, কোনো গ্রেভিকে যদি একটু থিক করতে হয়, সেটার মধ্যে যদি একটু স্ম্যাশড আলু দিয়ে দেওয়া হয়, সেটা অনেকটা হেল্প করে। 6 5 4 3 2 1 স্টপ। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি প্লেটিংটা করব। আর মাত্র 1 মিনিট বাকি, 1 মিনিট বাকি, 1 মিনিট বাকি। 1 মিনিটের মধ্যে সবটা শেষ হবে তো, রান্না শেষ হতে হবে, প্লেটিং শেষ হতে হবে, প্লেটটা আমার হাতে চলে আসতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে যেন খারাপ না হয়। হয়ে যাবে তো? আর 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 3 হয়ে গেছে, হয়ে গেছে। বেগুনের ঝুনকা তৈরি। একবার দেখো, একবার দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।